এটি এমন একটি বারের গল্প যেখানে আপনি যদি ভিতরে যান তাহলে বের হওয়ার সাথে সাথে আপনাকে গুলি করা হবে। কিন্তু আপনি যদি বারের ভিতরে থাকেন তাহলে সেখানেও আপনি নিরাপদ নন। অর্থাৎ আপনার সামনে একটি কূপ এবং পিছনে একটি খাদ রয়েছে। মুভির শুরুতে আমরা দেখতে পাই সার্জিও নামের একজন লোক বারে প্রবেশ করছে। যখন সে বারে প্রবেশ করে ঠিক সেই মুহূর্তে একজন লোক বার থেকে বেরিয়ে আসে এবং যখন সেই লোক বার থেকে বেরিয়ে যায় তখন কেউ তাকে গুলি করে এবং সে মারা যায়। এটা দেখে তার চারিপাশের সবাই হতবাক হয়ে যায়। ওরা সেখান থেকে পালিয়ে যায়। কেউ জানে না কোথা থেকে গুলি করা হয়েছে এবং চারিদিকে রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকা। বারটি জনশূন্য হয়ে যায়। ভিতরে অনেক লোক আছে এবং তারা জানে না এখন তাদের কি করা উচিত। ঠিক সেই মুহূর্তে সাতুর নামে এক ব্যক্তি পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। একটু পর বার থেকে বেরিয়ে একজন লোক মৃত ব্যক্তিটিকে দেখতে যায় এবং হঠাৎ করে কোথা থেকে গুলি এসে তাকে লেগে সে মারা যায়, যার কারণে বারের ভিতরে থাকা সকলেই ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। সবাই একটা বিষয় লক্ষ্য করে যে কারো ফোনে নেটওয়ার্ক নেই। বারের ভিতর একজন মেয়েকে দেখা যায় যার নাম এলেনা। সে বলে, আমাদেরকে এখন টিভিতে খবর দেখা দরকার। সবাই টিভিতে খবর দেখে এবং বুঝতে পারে যে এই সমস্যার বিষয়ে টিভিতে কোনো খবর হচ্ছে না। আর যখনই সবাই বাইরের দিকে তাকায় তখন দুটি মৃতদেহ সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এবং একই সাথে তাদের রক্তও সেখান থেকে পরিষ্কার করা হয়। তাদের কেউ বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে। তখন সাতুর বলল, আমার মনে হয় কেউ চায় যে আমাদের মধ্যে কেউ এখান থেকে না বেরোয়। এখন সারি বলে উঠল, হয়তো আমাদের মধ্যে কেউ একজন খুনি অথবা কেউ একজন সন্ত্রাসী যার কাছে কিছু বিপজ্জনক বিস্ফোরক আছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করে হত্যা করতে চায়। এটা শুনে নাসজো নামে এক ব্যক্তি তার কাছে থাকা ব্যক্তি তার পায়ের সাথে লুকিয়ে রাখে, কিন্তু সার্জিও তাকে তা করতে দেখে এবং সবাইকে এটা বলে, নাচোর ব্যক্তি কেড়ে নিয়ে সবাই ব্যক্তি খুলে দেখো। এর ভিতর থেকে কিছু কাপড় এবং একটি হার্ড ডিস্ক বেরিয়ে আসে। তখন নাচো বলে, এতে এমন কিছু নেই যা কারো ক্ষতি করতে পারে। সে বলে, আমি একটি বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করি এবং এই হার্ড ডিস্কে আমার কাজের ফাইল আছে। কিন্তু কেউ তাকে বিশ্বাস করে না এবং এলেনা তার হার্ড ডিস্ক নষ্ট করে দেয়, কিন্তু হার্ড ডিস্কের ভিতরে কিছুই ঘটে না। নাচো এই বিষয়ে খুবই মন খারাপ করে। নাচো সামনে কাউন্টারে রাখা একটি ব্রিফকেস দেখে সবাইকে বলে যে এটা কার ব্রিফকেস। তারপর সার্জিও দাবি করে যে এই ব্রিফকেসটি তার। সার্জিও ব্রিফকেস তুলে নেওয়ার আগেই এবার মালিক আম্পারক ব্রিফকেস তুলে নেন। সার্জিও আম্পারকে ব্রিফকেস খুলতে বাধা দেওয়ার চেষ্টা করলে একজন লোক যার নাম ইসরাইল সেই ব্রিফকেসটি খুলে দেখে। ব্রিফকেসের ভিতরে কিছু মহিলাদের পোশাক খুঁজে পায়। তারা বাইরে আসে এবং কেউ কিছু বোঝার আগেই ঠিক সেই মুহূর্তে তারা বাথরুম থেকে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। যখন এই লোকেরা ওয়াশরুমের দরজা খোলার চেষ্টা করে তখন আরেকটি শব্দ শোনা যায়, কিন্তু দেখে ভিতর থেকে তালাবদ্ধ। এই লোকেরা কোনোভাবে দরজা খুলে বাথরুমে প্রবেশ করে। তারা ভিতরে গিয়ে দেখেন সেখানে একজন মোটা লোক অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আসলে এই গল্পের শুরুতে এই লোকটি কাশি দিতে দিতে এই বাথরুমের ভিতরে এসেছিল এবং তারপর থেকে সে ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এই লোকটির সাথে একটি ইনজেকশন আছে। এলেনা ইনজেকশনটি তুলে নেয় এবং ঠিক তখনই তারা বাইরে থেকে গাড়ির শব্দ শুনতে পায়। এই লোকেরা বাড়ির গেটের কাছে যাওয়ার সাথে সাথেই দেখতে পায় যে সেখানে অনেক সেনা অফিসাররা মুখ সম্পূর্ণ ঢেকে আছেন এবং তারা সেখানে প্রচুর টায়ার জড়ো করে আর সেগুলো পুড়িয়ে ফেলে। তারপর জায়গাটি ছেড়ে চলে যায়। যদিও সবাই ভেবেছিল যে তারা আমাদের সাহায্য করতে এসেছে, কিন্তু কেন তারা এমন করছে? এর পরপরই টিভিতে একটি খবর দেখানো হয় যে শহরে একটি খুব বড় অংশে আগুন লেগেছে এবং সেই কারণেই জায়গাটি সিল করে দেওয়া হয়েছে আর সেখানে কেউ নেই।
এটা সম্ভব যে বারে আটকে থাকা লোকেরা বুঝতে পারছেন না কেন সরকার মিথ্যা বলছে। তারপর বাথরুমের ভিতরে অজ্ঞান থাকা লোকটি হঠাৎ সবার সামনে উপস্থিত হয়। লোকটির শরীর ভীষণভাবে ফুলে ওঠে এবং চোখ ভীতিকর ও অদ্ভুত হয়ে ওঠে এবং সে সেখানে পড়ে মারা যায়। কিন্তু মৃত্যুর আগে সে বলে, আমাকে স্পর্শ করো না। এই লোকেরা সে মৃত ব্যক্তির ফোন ধরে এবং জানতে পারে যে লোকটি একজন সেনা কর্মকর্তা। তার ফোনে আরও কিছু ছবি ছিল যাতে লোকগুলো পিপি কিট পরেছিল, যেই পোশাকগুলো ভাইরাস এড়াতে লোকেরা পরে থাকে। এখন বারের ভিতরে সবাই বুঝতে পারছে যে এই পুরো এলাকাটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, যার অর্থ এই যে লোকটি এখানেই মারা গেছে সংক্রমণের কারণে সে মারা গিয়েছিল, আর ভাইরাস এখন এখানে থাকতে পারে, আরও বেশি লোক সংক্রমিত হতে পারে। এই দিকে নাচকে দেখানো হয় যে কোনোভাবে তার ফোনে সিগন্যাল পাওয়ার চেষ্টা করে এবং যখন সে তার ফোনটি রাখার জন্য টেবিলে উঠে যায় তখন তার মোবাইলে নেটওয়ার্ক আসে এবং সে এটা সবাইকে বলে। তবে সবাই নাচুকে বলে দ্রুত যে কোনো মিডিয়া ব্যক্তিকে ফোন করে সবকিছু খুলে বলতে। কিন্তু তারপর সাতুর ও ফোনে কথা বলার জন্য টেবিলে উঠে যায়, যার ফলে টেবিলটি ভেঙে যায়। তারপর আন্দ্রেস নামের এক ব্যক্তি নাচোর কাছে ফোন চায়, কিন্তু তারপর আমারও নামে একজন ব্যক্তি তাকে থামিয়ে বলে যে এই ফোনটা ধরো না, কারণ এই ফোনটা সেই সংক্রমিত ব্যক্তির ছিল এবং আপনি যদি এই মোবাইলটি স্পর্শ করেন তবে আপনিও সংক্রমিত হবেন। সার্জিও এবং আন্দ্রেস একমত যে এখন এই মোবাইল বা ওই ব্যক্তিকে যে স্পর্শ করেছে সে সকলেই সংক্রমিত হবে এবং এই 5 জন লোক এটা করছে। আন্দ্রেস তার বন্দুক দিয়ে তাদের হুমকি দেয় এবং থামতে বলে। দেখা যায় যে ওই ব্যক্তির মৃতদেহ বেসমেন্টের স্টোর রুমে নামিয়ে আনা হয়েছিল। যাও, এই সব লোককে তার কথায় রাজি হতে বাধ্য করা হচ্ছে, আর এই 5 জনই মৃতদেহ। তারা তাকে বেসমেন্টে নিয়ে যায়। এখন উপরে মাত্র 3 জন লোক অবশিষ্ট। কিছুক্ষণ পর ত্রিনি নামের এক মহিলা সেখানে শ্বাসরোধ হতে থাকে। ত্রিনি সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে। সে দরজা খুলতে বলে, কিন্তু কেউ তার কথা শোনে না। যত তাড়াতাড়ি সে দরজা খুলতে যায় তখনই সেখানে রাখা কিছু বোতল পড়ে যায় এবং তার তরল পদার্থ তার উপর পড়ে যায়। পাশ দিয়ে পানি প্রবাহিত হতে শুরু করে এবং তারপর তাদের মনোযোগ সেখানে নির্মিত একটি ড্রেনের দিকে পড়ে। এর মানে হলো এই লোকেরা সেখান থেকে জলপথে বেরিয়ে আসতে পারবে। তারপর ইসরায়েল সেই ঢাকনাটি খুলে দেয় এবং এটি এখান থেকে ড্রেনের মধ্য দিয়ে বেরিয়ে আসে। তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে তার সারা শরীরে তেল মাখে এবং নিচে নামার চেষ্টা করে, কিন্তু ড্রেনের গর্তটি যথেষ্ট বড় নয়, তাই সে নিচে নামতে পারে না এবং হঠাৎ করেই এই সব লোক গুলির শব্দ শুনতে পেল। এই শব্দ শুনে এই সমস্ত লোক ভয় পেয়ে যায় এবং তারপর তারা উপরের বারে ধোঁয়া দেখতে পায়। এটা দেখে এই লোকেরা বুঝতে পারে যে কেউ উপরে থাকা 3 জনকে মেরে ফেলেছে। বারটিতে আগুন লাগানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল এখনো ড্রেনের মাঝে আটকে আছে। তারা প্রথম কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলকে ড্রেনের মাঝ থেকে বের করে এবং আগুন সম্পূর্ণভাবে নিভে যাওয়ার পর তারা উপরের তলায় বারে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বারে পৌঁছানোর পর সে দেখে বারটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে নাচো সেখানে একটি বন্দুক খুঁজে পায় এবং চুপচাপ তা তুলে নেয়। তারপর এই লোকেরা দেখতে পায় যে কিছু লোক এই জায়গাটা বাইরে থেকে সম্পূর্ণ সিল করে দিচ্ছে। চলো দেখতে থাকি, কারণ যদি কেউ ইঙ্গিত পায় যে ভিতরে এখনো 5 জন জীবিত আছে তাহলে তাদের সবাইকে মেরে ফেলবে। তারপর সেখানে মোবাইল বাজতে শুরু করে। এটা সেই মোটা লোকটির মোবাইল ফোন যে সংক্রমণের কারণে মারা গিয়েছিল। এলেনা তার ফোন তুলে নেয় এবং তার হোয়াটসঅ্যাপে চ্যাট পড়তে শুরু করে, যেখানে একজন লোক এই মোটা লোকটিকে জিজ্ঞাসা করছে যে টিকা নেওয়ার পর তার স্বাস্থ্য ঠিক আছে কিনা। এই লোকটি উত্তর দিত যে না, আমার স্বাস্থ্য খুব খারাপ এবং আমি একটি বারের ওয়াশরুমে লুকিয়ে আছি, এখন আমার কাছে আসার চেষ্টা করো না। এলিনা তার পুরনো চ্যাটগুলো পড়ছে, যেখানে মৃত ব্যক্তিটি লিখেছে তার কাছে এখনো 4টি ইনজেকশন বাকি আছে। এই লোকেরা বুঝতে পারে যে তার কাছে থাকা ইনজেকশনটি এই ব্যক্তির জন্যই উপযুক্ত, আর এই ভাইরাসের একটি টিকা আছে এবং এই টিকা কাজ করতে পারে। এটা শুনে সবাই খুশি,
কিন্তু তবুও তাদের মনে সন্দেহ জাগে যে যদি এই ব্যক্তি টিকাটি গ্রহণ করতেন তবে এর প্রভাব কি হতো। হঠাৎ করে সে কিভাবে মারা গেল। এরপর ফোন বাজতে শুরু করে, কিন্তু তার ফোনটা ধরার আগেই ব্যাটারি কম থাকার কারণে বন্ধ হয়ে যায়। এখন এটি ঠিকমতো কাজ করছে না। কোনোভাবে তারা ফোন চার্জ করার চেষ্টা করে। যখন এলিনা বলে এই লোকটি সে চ্যাটে বলেছিল আরো 4টি টিকা বাকি আছে, তাহলে আমরা কেন ওই 4টি টিকা নিব না। তারপর তারা তার মৃতদেহ খুঁজে পেতে স্টোর রুমে যায়। সেখানে তারা তাকে খুঁজে পায়, কিন্তু কোনো ভ্যাকসিন পাওয়া যায় না। এরপর তারা ওয়াশরুমে যায়, সেখানে ইতিমধ্যেই একটি ভ্যাকসিন রয়েছে। ইসরায়েল টিকা নিয়ে বসে আছে। ইসরায়েল কাউকে আত্মত্যাগ করতে বলছে, কারণ তারা আছে 5 জন এবং তাদের কাছে মাত্র 4টি টিকা আছে। তাই ইসরায়েল প্রথমে নিজের শরীরে একটি ভ্যাকসিন ইনজেক্ট করে। তারপর নাচো তার দিকে বন্দুক তাক করে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। আর ইসরায়েল নাচোকে পরাজিত করে এবং তাকে হত্যা করে। এই ঝগড়ার সময় ভ্যাকসিনটি ইসরায়েলের হাত থেকে পিছলে বেসমেন্টে পড়ে যায়। ত্রিনি বেসমেন্টে যায় এবং ভ্যাকসিনগুলো তুলে নেয়, কিন্তু তারপর ভুল করে তার হাত থেকে ভ্যাকসিনটি ড্রেনে পড়ে যায়। এখন এইসব এর মধ্যে সকলে ভাবছে কিভাবে ড্রেন থেকে ভ্যাকসিনটি বের করা যায়। এলিনা সবচেয়ে পাতলা, তাই তাকে জিজ্ঞাসা করে তুমি কি ভ্যাকসিন আনতে পারবে। প্রথমে এলিনা অস্বীকৃতি জানায়, কিন্তু তারপর সে রাজি হয়। এরপর এলিনার শরীরে তেল মাখিয়ে তাকে সেই ছোট গর্তের ভিতরে বসিয়ে দেওয়া হয়। ধাক্কা দিয়ে ভিতরে ঢোকানো হয় এবং অনেক চেষ্টার পর এলিনা নিচের ড্রেনে পড়ে যায়। সে ভ্যাকসিনটি খুঁজে বের করে এবং জল থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই নাসো একটি দড়িতে ভ্যাকসিনগুলোকে বেঁধে উপরে পাঠাতে বলে, কিন্তু এলিনা সরাসরি তা প্রত্যাখ্যান করে, কারণ সে জানে উপরে 3 জন লোক আছে এবং মাত্র 3টি ভ্যাকসিন বাকি আছে। এলিনা সবাইকে বলে যদি তোমরা ভ্যাকসিন চাও তাহলে তোমাদের নিচে আসতে হবে। তারা গর্তটির চারপাশে ভেঙে আরো বড় করে। ততক্ষণে এলিনা বেরিয়ে আসার পথ খুঁজতে শুরু করে। অনেক দূরে যাওয়ার পর সে এক জায়গায় আলো দেখতে পায়। প্রথমে সে ভ্যাকসিনগুলোকে সেখানে একটি গর্তে লুকিয়ে রাখে। তারপর সে সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে সেখানে একটি বিশাল পুলিশ বাহিনী আছে, যারা বারে মারা যাওয়া 3 ব্যক্তির দেহ পুড়িয়ে ফেলছে। এখান থেকে দৃশ্যপট বদলে যায় এবং আমাদের বাকি 4 জনকে দেখানো হয়। যারা উপরের তলায় স্টোর রুমে ছিল তারাও কোনো না কোনো ভাবে নেমে আসে এবং আবারও নাচো ইসরায়েল এর মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয় এবং এবার নাচো তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং সেখানে তাকে গুলি করে। এখন নাচোর কাছে বন্দুক আছে, তাই সবাই তাকে ভয় পায়। কিন্তু তারপর নাচো বন্দুকের মুখে সাতুরকে ধরে ফেলে এবং এলিনাকে ভ্যাকসিন দিতে বলে। নাচো বলে যে আমাদের কাছে 3টি ভ্যাকসিন আছে এবং তাকে মরতে হবে, এরপর আমরা 3 জনই পালাতে পারবো। তারপর এলিনা তাদের সবাইকে বাইরে নিয়ে যায়, যেখানে সে ভ্যাকসিনটি রেখেছিল। ধীরে ধীরে তারা এগিয়ে যেতে থাকে। নাচো এবং এলিনা আগে যায় আর সাতুর এবং ত্রিনি পিছনে যেতে থাকে। হঠাৎ করে ত্রিনি সাতুরকে ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে যাতে সব ঝামেলা শেষ হয়ে যায়, কিন্তু নাচো ত্রিনিকে তা করতে বাধা দেয়। ত্রিনি নাচোকে মেরে ফেলতে বলে যাতে সব সমস্যা দূর হয় আর তোমাদের জীবন রক্ষা পায়। নাচো ত্রিনির দিকে বন্দুক তাক করে, কিন্তু সে গুলি চালাতে পারছে না। এরপর ত্রিনি নাচোর কাছ থেকে বন্দুকটি নিয়ে এখান থেকে একটু দূরে চলে গিয়ে আত্মহত্যা করে। এখন মাত্র 3 জন বাকি ছিল এবং তার 3টি ইনজেকশনও ছিল। এই কারণে সবাই ইনজেকশন নেয়, কিন্তু তারা ভ্যাকসিন শরীরে প্রবেশ করানোর আগেই ইসরায়েল এখানে আসে। সেও এখনো বেঁচে আছে। ইসরায়েল সাতুরকে আক্রমণ করে হত্যা করে। এবার ইসরায়েল রেগে গিয়ে নাচতে শুরু করে এবং এলিনাকে হুমকি দেয়, কিন্তু তারপর নাচো এবং এলিনা তাদের সামনে সিঁড়ি দেখতে পায়। তারা দুজনেই সিঁড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু তারপর এলিনার হাত থেকে ইনজেকশনটি পিছলে পড়ে যায়। ইসরায়েল ও তাদের সাথে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে যাতে ওরা নিচে নামতে না পারে। নাচো এলিনাকে ইনজেকশন দিয়ে আরো উপরে উঠতে বলে। তারপর ইসরায়েল নাচোর পা ধরে তাকে টেনে নামায়, যার কারণে দুজনেই নিচে পড়ে মারা যায়। এলিনা তারপর শরীরে ভ্যাকসিন পুশ করে এবং উপরে ড্রেনের ঢাকনা খুলে বের হওয়ার চেষ্টা করে। যখনই সে বেরিয়ে আসে তখন বাইরে সে অনেক লোককে দেখতে পায়,
এবং সরকার আগে থেকেই এলাকাটি সম্পূর্ণরূপে সিল করে। তারপর একজন মহিলা তার জ্যাকেটটি এলিনার শরীরের উপরে রাখে। এলিনা বেখেয়ালি হয়ে চুপচাপ ভিড়ের সাথে যোগ দেয়। তো বন্ধুরা, এই গল্পে আমরা জানতে পারি যে বাইরের বাথরুমে থাকা মোটা লোকটি সে কাশি দিচ্ছিল আর কাশি দিচ্ছিল। সে একজন সেনা অফিসার ছিল এবং কেউ হয়তো পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যাতে তারা এই অস্ত্র দিয়ে তাদের শত্রু দেশগুলিকে আক্রমণ করতে পারে। কিন্তু এই সময়ের মধ্যে তাদের নিজস্ব একজন কর্মকর্তা সংক্রামিত হন, যদিও তাদের কাছে এই সম্পর্কে কোনো তথ্য ছিল না। এই সংক্রমণের জন্য একটি টিকা বা ভ্যাকসিন ছিল, কিন্তু এই কর্মকর্তা অসুস্থ ছিলেন, তাই টিকাটি তার উপর কাজ করেনি। এবং যখন সেনাবাহিনী জানতে পারে যে তাদের অফিসার বারের ভিতরে আছেন, তখন তারা পুরো এলাকাটি সিল করে দেয়, যাতে কেউ বাইরে গিয়ে ভাইরাস ছড়াতে না পারে। তাদের এই জায়গাতেই হত্যা করা উচিত, এমনকি যদি এর জন্য তাদের কিছু নিরীহ মানুষকেও হত্যা করতে হয়, কারণ তারা গুটি কয়েক ব্যক্তির কারণে পুরো দেশকে বিপদে ফেলতে পারে না। তাই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তাহলে এই পদক্ষেপ সম্পর্কে আপনার কি মনে হয়? এটা করা ঠিক ছিল নাকি ভুল? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।